তিব্বত সীমান্তবর্তী নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। কাদামাটিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। এসব বিষয় নিয়ে কথা হবে প্রথম আলো নির্বাচিত খবরের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থশঙ্কর সাহা। পার্থশঙ্কর সাহা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। পার্থশঙ্কর সাহা, তিব্বতের সীমান্তবর্তী নেপালে যে বুধবারের যে ভূমিধস এবং আকস্মিক বন্যা, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আমরা দেখছি যে ১৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসলে এই মুহূর্তে নেপালের কি অবস্থা? আমি এই ঘটনার পর থেকে নেপালে যারা আমাদের পরিচিত গণমাধ্যম কর্মী, কিছু গবেষক আছেন, আমাদের বাংলাদেশেও বেশ কিছু লোকজন আছেন যারা বিভিন্ন কাজে সেখানে সম্পৃক্ত, তাদের সঙ্গেও কথা বলেছি, ইমেলে কথা হয়েছে বা হোয়াটসঅ্যাপে। সেই তারা কি প্রত্যক্ষদর্শী না ওই ঘটনার, কিন্তু কোনো না কোনোভাবে এখন তো এটা একটা বৈশ্বিক খবর, এটা তো শুধু নেপালের মধ্যে সীমাবদ্ধ নেই, আমরাও আলোচনা করছি বিষয় নিয়ে। তারা পর্যবেক্ষণ করছেন? হ্যাঁ, তারা দেখছেন এবং কেউ কেউ এই বিষয়গুলোর সাথেও জড়িত আর কি। আমি বলছি যে তারা কেউ কেউ ধরেন গণমাধ্যম কর্মীরা তো পুরোপুরি তাদের কাজ করতে হচ্ছে, এছাড়া জলবায়ু বিশেষজ্ঞরা আছেন, পরিবেশ বিশেষজ্ঞরা আছেন, তাদের সঙ্গেও কথা বলেছি। আর সর্বশেষ অবস্থা যেটি আপনি ১৬৫ জনের মৃত্যুর কথা আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে পেয়েছি, সেটাই আমরা এখনো পর্যন্ত লিখছি। কিন্তু ১৫০০-র মতো মানুষ, ১৫০০-এর মতো মানুষ এখনো পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি, তারা নিখোঁজ রয়েছে। তো তাদের মধ্যে কতজন বাঁচবেন সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। কারণ আপনি দেখেছেন নিশ্চয়ই, আমার ধারণা গণমাধ্যমের বদৌলতে, সামাজিক মাধ্যমের বদৌলতে আমরা হয়তো অনেকেই এটা দেখেছি যে কি ভয়াবহ অবস্থা। একটা বলা কওয়া নেই, এটা যদি হরপাবান যে বলা হয় আর কি, ফ্ল্যাশ ফ্লাড, সেটার আসলে তেমন কোনো সিগন্যাল থাকে না। হ্যাঁ, হঠাৎ করে অজস্র, এমনকি সেতু পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। তো সব কিছু মিলে পরিস্থিতি এখনো পর্যন্ত অত্যন্ত আশঙ্কাজনক এবং অনেক মৃত্যু হয়তো ঘটতে পারে, দুঃখজনক মৃত্যু ঘটতে পারে। আর অবকাঠামোর যে ধ্বংস, সেটা তো আর বলার মধ্যে নেই। মধ্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা একরকম বিঘ্নিত, বিঘ্নিত অনেক বিচ্ছিন্ন হয়ে আছে আসলে এখন। হ্যাঁ, এই অবস্থায় আছে। আচ্ছা, পার্থশঙ্কর সাহেব, আমরা নেপালের কথা বলছি, কিন্তু এই বন্যা বা ফ্ল্যাশ ফ্লাড যেটার কথা বলা হচ্ছে, সেটি তো নেপাল এবং চীনের একটা সীমান্তবর্তী এলাকাতে হয়েছে। চীনের কি অবস্থা? না, সেই দিককার অত পরিষ্কার তথ্য আমরা এখনো পর্যন্ত বিস্তৃতভাবে আসলে জানিনি, কারণ পুরো বিষয়টার এখন পর্যন্ত কিন্তু নেপাল কেন্দ্রিক আর কিছু সমস্ত হচ্ছে নেপাল কেন্দ্রিক আছে, এবং যেহেতু ডাউনে আছে নেপাল, তারাই কিন্তু এর প্রাথমিক শিকার হয়েছে আর কি। হ্যাঁ, এখন পর্যন্ত যতটুকু ক্ষয়ক্ষতি, যতটুকু এলাকা নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, এসবই আসলে তাদের ওই দিকটাই হয়েছে। আর এটা আপনি যদি এই যে মার্কিন যে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, তারা বলছে যেটা ৫,০০০-এরও বা ৫,০০০ মিটারেরও উঁচু একটা যে হিমবাহ, সেটার একটা বড় অংশ আসলে এখানে ভেঙে পড়ে গেছে এবং আছড়ে পড়েছে, এবং তার মাধ্যমে আসলে এই জলপ্রবাহটা বা এই যে বিপুল, এটা আবার এটা ক্ষতির একটা বড় কারণ কি, এখানে শুধু কাদা আসেনি, এর সঙ্গে কিন্তু পাথর এবং মাটি এসছে, সব কিছু মিলে এটা মানুষের জন্য খুব ক্ষতিকর একটা বিষয় হয়েছে আর কি। আচ্ছা, এই যে আপনি বললেন যে ১৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিশ্চিতভাবে, এছাড়া ১৫০০ জনের অধিক আসলে এখনো নিখোঁজ রয়েছেন, এই যে এত বড় সংখ্যার প্রাণহানি বা নিখোঁজের সংখ্যা, এর কারণ কি? এটা যেটা ধরেন যে এই ধরনের কোনো আসলে পূর্বাভাসবিহীন ছিল, পূর্বাভাসবিহীন আপাতত হয়তো ছিল, কিন্তু আমি একটা গবেষণার হয়তো জানি না, আপনি এই প্রশ্নটা নিশ্চয়ই করবেন আমাকে, যে এর কারণ নিয়ে আসলে নানা রকম কথাবার্তা বলছি, আমিও বলেছি তাদের কিছু গবেষকের সাথে। এগুলো কিন্তু অনেক অনেক আগে থেকে এই ধরনের আশঙ্কা করা হচ্ছিল। কারণ একটা বিষয় হচ্ছে যে আপনি প্রাণহানির কথা বললেন, যে এটা নেপাল ধরেন পপুলেশন আমাদের চেয়ে অনেক কম, আয়তন প্রায় আমাদের সমান, কিন্তু পপুলেশন অনেক কম। সেদিক থেকে হয়তো আমরা বলতে পারি যে এই ডিস্ট্রিবিউশনটা, অন্ততপক্ষে যে অঞ্চলগুলোতে মানুষ থাকবে তার একটা প্রপার ডিস্ট্রিবিউশন, সেটা আসলে হয়নি বা ছিল না। ঠিক আছে, এটা তো একটা বাস্তবতা। এবং যে অঞ্চলগুলো দেখবেন যে একদম পাহাড়ের গায়ে গায়ে তারা বাড়িঘরগুলো তৈরি করেছে, সেটা কতটুকু আমি আপনাকে বলি যে আমি গেছি গত নভেম্বরে সর্বশেষ, তো তখন যে এলাকাটাতে, সেই এলাকাটা কিন্তু একটা পাহাড়ি এলাকা ছিল, একাধিক এলাকায় গেছি, কিন্তু সেই পাহাড়ি এলাকায় সেখানে কিন্তু আমি খুবই ঘন জনবসতি দেখেছি।
এ নিয়ে আমি স্থানীয় মানুষজনের সঙ্গে কথাও বললাম, তারাও কিন্তু অপরিকল্পিত মানে বাসস্থান নির্মাণের এই কথাটা বললেন, সেটা কিন্তু খুব মেজর একটা সমস্যা। এটা আমি বলছি না যে আমি নিশ্চিত করে বলছি, এটা আমার খুব সাধারণভাবে একটা ধারণা, এবং গিয়ে মানে স্থানীয় কিছু মানুষজনের কথাবার্তা আমি আপনাকে বলছি, এবং এক্ষেত্রেও সেটা হওয়ার একটা আশঙ্কা আছে আর কি। আচ্ছা, এই যে বড় ফ্ল্যাশ ফ্লাড বা বন্যার কথা বলছি আমরা, এই বিপুল পরিমাণ পানি আসলে কই থেকে আসলো, বা না, ঢেউটা এটা তো বলা কিভাবে হচ্ছে তৈরি যে হলো? এটা হচ্ছে যে ধরেন হিমবাহর একটা অংশ, এটা মানে সেটা আমি এক্ষেত্রে একটা গবেষণার কথা আপনাকে বলতে পারি। এটা 2019 সালে সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশিত হয়েছিল। তারা দেখেছিল যে হিমালয়ের যে হিমশৈল মানে আপনার হিমবাহ যে আছে, সেটা আসলে খুব দ্রুত গলছিল। আমি যদি আপনি সেখান থেকে একটু পড়ে শোনাই যে তারা 1975 থেকে 2016 সাল পর্যন্ত 650টি হিমবাহের পরিবর্তন তারা দেখেছিলেন, এবং তারা দেখছেন যে 75 থেকে 2000 সাল পর্যন্ত বরফের যে পুরুত্ব সেটা গড়ে ছিল 0.22 মিটার। 2000 সাল থেকে 16 সালের মধ্যে সেটা গড়ে আসলে হয়ে যায় 0.43 মিটার। অর্থাৎ 25 বছর তুলনায় দ্বিগুণ হয়ে গেছে কিন্তু হিমবাহের এই যে গলে যাওয়ার যে পরিমাণটা আর কি। এটা তো খুব মানে ভীতিকর একটা খবর, এবং এর পেছনে আসলে জলবায়ু পরিবর্তনজনিত যে কারণের কথা আমরা বলছি, যে উষ্ণায়ন, বৈশ্বিক উষ্ণায়ন, সেটা নিয়ে কিন্তু অনেক পুরনো কথাবার্তা, এবং এর আগেও নেপালে কয়েকটা আমি আপনাকে বলতে পারি যে 2022 সালেও সায়েন্স রিপোর্টসে আমি কয়েকটা গবেষণার সন্ধান পেলাম, স্থানীয় ব্যক্তিরা আমাকে দিলেন। তারা বলছেন যে এটা যে হিমবাহ হ্রদ বিস্ফোরণজনিত যে বন্যা, এটা কিন্তু সেটাই আর কি। হ্যাঁ, এবং 2016 সালেও এটা দেখা গিয়েছিল যে খুব ছোট আকারে হয়, পরবর্তী সাল সেটা মারাত্মক আকার ধারণ করে আর কি। এবং তখন বলা হয়েছিল এরকম ফ্রিকোয়েন্টলি ঘটতে পারে যদি না এই বৈশ্বিক উষ্ণায়নের এই ব্যাপারটা, এটা আসলে কোনোভাবেই মানুষের হাতে আবার নেই। মানে মানুষের হাতে তো আছে, এটা তো মানে মনুষ্য সৃষ্ট, কিন্তু কথা হচ্ছে তার জন্য নেপালি মানুষ বা আমরা এই অঞ্চলের মানুষজন তো আসলে এর জন্য করেনি। এটা একটা বৈশ্বিকভাবে হয়ে যাচ্ছে, এবং যারা ধনী দেশগুলো, এগুলো নিয়ে নানা রকম ডিবেট আছে, আপনি জানেন যে তারা আসলে এই যে কার্বন নিঃসরণের জন্য কিন্তু ভীষণভাবে তারাই এগুলো করেন, কিন্তু আমাদের মতো যে দেশগুলো যারা খুব ঝুঁকিপূর্ণ একটা এলাকায় থাকে, তারা কিন্তু জলবায়ু পরিবর্তনের এই যে ঝুঁকিগুলো, সেই ঝুঁকিগুলোর সবচেয়ে বেশি আমাদেরকে পোহাতে হয় আর কি, এই ঝুঁকিগুলো, এবং এর প্রভাবটা আমাদের উপর বেশি পড়ে। এবং নেপালের আঙুল দিয়ে কি ক্ষেত্রেও দেখিয়ে দিল কিনা যে জলবায়ু পরিবর্তনের প্রভাব না, কতটা বটেই হতে বটে। পারে? এখন আবার এই মুহূর্তে কিন্তু এত দ্রুত হয়তো বা আমরা এই কথা বলতে পারবো কিনা সেটাও একটা প্রশ্ন, কিন্তু এগুলো সবই একটা ধারণার উপর ভিত্তি করে আমরা বলছি। কিন্তু আমি আপনাকে যে কথাটা বললাম একটু আগে, যে গবেষণার তথ্যটা দিলাম আপনি, সায়েন্স অ্যাডভান্সেস যে রিপোর্টটা, তারা শুধু না, ধরেন আইপিসিসি বা জাতিসংঘের যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে প্যানেলটা বিশেষজ্ঞ এবং এদের, সেখানেও কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে যে হিমবাহর মানে এগুলো দ্রুত আগের চাইতে অনেক 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 বেশি হারে এখন গলছে বেশি, এবং দ্রুততার সঙ্গে গলছে। তাতে করে যা হওয়ার সেই ঘটনাটা তারই এবারের ঘটনা সেটারই প্রতিফলন বলে ধরে নেওয়া যেতে পারে আর কি। এবং আমরা তো দেখলাম প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে এসেছে স্যাটেলাইটে কিছু ইমেজ, হ্যাঁ, যে পাহাড়গুলোর উপরে যেরকম বরফের আস্তরণ ছিল রাতারাতি সেটি পরিবর্তন হয়ে গেছে। হচ্ছে। তার মানে মানে যে হ্যাঁ, এটা মানে বলা যাচ্ছে যে ধরেন আগের যে এটা তো গলবে একটা সময় ধরে গলবে, এটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আগে যেমন দীর্ঘ সময় ধরে কিছু কিছু পরিমাণে গলতো, কিন্তু এখন তার পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে একটাই কারণ, যে উষ্ণ হচ্ছে। আপনি বরফে যখন মানে সেই উষ্ণতা যখন একটা জায়গায় থাকে, ন্যাচারালি তাই হয়, সেটাই ঘটেছে আর কি। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার সেই কিছুদিন আগে নেপাল ভ্রমণের কথা বলছিলেন, তো আমরা জানি যে নেপালের মোটামুটি শহরটা বা দেশটি হিমালয়ের কোলেই অবস্থিত, হিমালয়ের পাদদেশে। তো 2009 সালেও একটা ভূমিকম্প হয়েছিল হ্যাঁ, নেপালে, খুব নেপালে ভয়াবহ মারাত্মক, ভূমিকম্প। হ্যাঁ, সেই কয়েক হাজার ভূমিকম্প মানুষ মারা গেছিল সে জায়গায়। সেই ভূমিকম্প থেকে আমরা সেই দেশটা কি কোনো শিক্ষা নিয়েছিল কিনা এখনকার যে দুর্যোগ সেগুলি মোকাবেলা করার জন্য? না, দেখেন, ঘটনাক্রমে ওই ভূমিকম্পের কয়েকদিনের পরেও আমি গেছিলাম, তার আগেও তো অবশ্যই গেছি। মানে ওই দুই নেপাল আসলে কখনো দেখা যায় না, যে ভক্তপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঐতিহাসিক নিদর্শনগুলো সব তো ধ্বংস হয়ে গেছিল। এটা আমি একটা প্রথম আলোতে লেখাও লিখেছিলাম সেই সময়, মানে আমার আগের দেখা এবং তার পরের দেখা, যে নেপালটা এর পরে, এবং তারপরে তখন আমি সে জায়গায় দেখেছি বিশেষ করে চীনের সহযোগিতায় তারা সেগুলো আবার ঠিকঠাক করার চেষ্টা করছে। হ্যাঁ, এটা তো তাদের জন্য খুব বড় ধরনের লার্নিং ছিল। ব্যাপারটা হচ্ছে যে আমি সর্বশেষ যাওয়ার কথা আপনাকে বললাম, যে এই ঘনবসতির যে ব্যাপারটা, নেপাল কিন্তু এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তার নগরায়ণ হচ্ছে সবচেয়ে বেশি হারে, বিভিন্ন গবেষণায় সেটা দেখা গেছে। মানে কারণ দীর্ঘদিন আপনি জানেন সেখানে রাজতন্ত্র ছিল, তারপরে সেই রাজতন্ত্র শেষ হয়ে যাওয়ার পরে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটেছে। এর মধ্যে রাজনৈতিক নানা রকম মানে টালমাটাল অবস্থা কিন্তু নেপালে গেছে। নেপালের রাজনৈতিক অবস্থাটা আসলে মোটেও সুবিধের ছিল না আর কি, এখনো সেই অর্থে বলা যায় না। এর মধ্যে একটি রেভলিউশন হয়েছে, আমরা জানি অভ্যুত্থান গত হয়েছে। বছর, হ্যাঁ, জেনজি আমরা বলছি যে রেভলিউশন। তো তারপরেও যে পরিস্থিতি খুব একটা ভালো হয়েছে তা না। এবং এই যে দীর্ঘকালের যে রাজনৈতিক মানে এক ধরনের দুর্বৃত্তায়ন আসলে নেপালে দীর্ঘদিন ধরে ছিল, তাতে করে কিন্তু অনেক অনেক বিষয়ই ঘটেছে। যেমন এই যে দ্রুত নগরায়ণ, সেটা হয়তো পরিকল্পিত হয়নি। সেখানে দুর্নীতি একটা খুব বড় ধরনের ফ্যাক্টর ছিল। আপনি যদি কাঠমান্ডু থেকে শুরু করে আশপাশের অঞ্চলগুলোতে দেখেন, সেই অস্বাভাবিক রকমের নগরায়নের মানে প্রতিফলন আপনি দেখতে পারবেন, এবং সেখানে হয়তো পরিকল্পনাহীনতাও আপনার চোখে পড়বে। আর একটা বিষয় আমি আপনাকে বলতে পারি এখানে, যে যেমন ধরেন কাঠমান্ডুর মতো যে শহরগুলো, নগর আসলে, সেই নগরটা সারা বিশ্বের পর্যটকদের একটা স্থান। আপনি ভেবে আশ্চর্য হবেন যে আমরা আমাদের পানি নিয়ে নানা রকম কথা বলি, কিন্তু সেখানে আসলে সেইভাবে কোনো পানি এবং সুয়ারেজের সিস্টেমই কিন্তু এখনো পর্যন্ত ডেভেলপ করেনি। আমাদের যতটুকু আছে সে এর ধারে কাছেও কিন্তু সেই জায়গাগুলোতে নেই। হ্যাঁ, গ্রামাঞ্চলেও কিন্তু দারিদ্র্য একটা বড় ধরনের সমস্যা, ইত্যাদি সমস্যাগুলো আছে। তার একটা ব্যবস্থাপনার ক্ষেত্রে, এই দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে, মোকাবিলা করার ক্ষেত্রে তার নিঃসন্দেহে একটা প্রভাব আসলে আছে। আপনি নেপালে 2024 সালে ঘটে যাওয়া রেভলিউশনের কথা বলছিলেন। হ্যাঁ, সেই অভ্যুত্থানের পর বালেন্দ্র শাহ সরকার এখন ক্ষমতায়, এবং সেই সময় আসলে এখন একটা দুর্যোগ। হ্যাঁ। তারা আসলে কিভাবে সামাল দিচ্ছে এই না, চ্যালেঞ্জ? এখানে আমরা দেখেছি যে তারা দ্রুততার সাথেই রেসপন্স করছে, এবং এটা তো করা খুবই স্বাভাবিক। এবং শুধু তারাই না, মানে এটা সরকারি বেসরকারি নানাভাবেই তৎপরতা তো চলছে, এবং তার জন্য তো এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ আর কি, তাই না? কি উনি আসার পরে ধরেন গত কয়েক মাস আগেও কিন্তু খুব বড় ধরনের বিক্ষোভ হয়েছে নেপালে। মানুষজন তার বিরুদ্ধে, মানে এত দ্রুত খুব বড় ধরনের বিক্ষোভ হবে এটা কিন্তু ভাবা যায়নি। আমরাও পত্রপত্রিকায় রিপোর্ট করেছিলাম, এবং কয়েকজন মারাও গেছে সেই বিক্ষোভ করতে গিয়ে। এটাও কিন্তু মূলত ওই বেকারত্ব ইত্যাদি নানা বিষয় নিয়েই ছিল। নেপালের একটা খুব বড় অংশ আপনি জানেন যে তারা কিন্তু দেশের বাইরে কাজ করতে চলে যায়। বেকারত্ব খুব প্রবল, মানে বড় ধরনের একটা সমস্যা সেই জায়গায়। আর এখন বালেন্দ্র শাহর যে কথা আপনি বলছেন, যে সেটা এই দুর্যোগ ব্যবস্থা তার 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 সরকারের একটা অগ্নি পরীক্ষা বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ পার্থশঙ্কর সাহা আমাদের আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা তখন কথা বলছিলাম নেপালের আকস্মিক ভূমিধস ও বন্যার ক্ষয়ক্ষতি এবং সেখানকার বর্তমান অবস্থা নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।